হাত ঘড়িতে দেখলাম রাত 12টা 5। ট্রেনে যাত্রা করছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, মেঘের কড়কড়াটাই বেশি, সাথে উদ্দাম হাওয়া। কামরা একেবারে ফাঁকা। এত রাতে ফাঁকা হওয়াটা স্বাভাবিকই বটে। হাওয়ার দাপট আর ফাঁকা কামরার ঝাঁকুনিতে বুকের হাড় কেঁপে ওঠে। উপায় নেই, তাই এত রাতেই বেরিয়ে পড়তে হলো। আমার এক বন্ধুর পত্নী হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ওরা বাড়িতে একা থাকে, ওদের নিজের বলতে কেউ নেই। তাই খবরটা পাওয়া মাত্রই তিলদণ্ড অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠতেই এই বেয়াদব বৃষ্টি আর হাওয়া চালু হলো, তার সাথে মুহুর্মুহু বজ্রপাত। তাড়াহুড়োয় ছাতাটাও আনতে ভুলে গিয়েছি। গন্তব্য 6টা স্টেশন পর। প্রত্যেকটা স্টেশন পেরোতে কমপক্ষে 15 মিনিট হলেও তাপড়ায় পৌঁছতে আরও 1.5 ঘন্টা তো লাগবেই। এদিকে আমার চোখের পাতায় প্রত্যেক মিনিটে এক একটা করে পরত চলছে। স্টেশন আস্তে আস্তে চোখ খুলে রাখতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। 2 বাত ঘুমিয়ে পড়লে আবার আর এক কেলেঙ্কারি। তড়িঘড়ি সিট ছেড়ে উঠে পড়লাম। হাতল ধরে দাঁড়িয়ে গেলে ঘুমটা সেইভাবে কাবু করতে পারবে না, এই ভেবে এগিয়ে গেলাম। 4-5 পা এগোতেই মনে হলো কামরায় আমি একা নই। ঘাড় ঘোরাতেই চোখে পড়ল ট্রেনের দরজার একেবারে ধার ঘেঁষে এক ব্যক্তি। এক হাত কোনো রকমের লোহার রডে আটকে রেখে দেহের 60 থেকে 70% বাইরে ছুঁড়ে রীতিমতো এই উদ্দাম হাওয়া উপভোগ করতে করতে যাচ্ছে। এই কারণে এরা মরে। প্রচন্ড রাগ হলো লোকটার ওপর। কাণ্ডজ্ঞানহীনের মতো ওরম ভাবে কেউ যায় এত রাতে? এত হাওয়ায় বাই চান্স যদি পা হড়কে পড়ে যায় তাহলেই তো একটা বড় বিপদ ঘটে যাবে। একেতে মেজাজ খাপ্পা হয়েছিল। আমি এগিয়ে গিয়ে প্রায় চিৎকার করে বললাম, কি ব্যাপার কি মশাই? বয়স তো কম হচ্ছে না, ওরম ভাবে দাঁড়িয়ে আছেন যে, পড়ে গেলে তো এক্ষুনি ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। লোকটি আমার কথায় কর্ণপাতই করলো না। আশ্চর্য, কি অভদ্র লোক রে বাবা। আবার বললাম, এই যে মশাই শুনছেন, ভালো কথা বলছি, ওখান থেকে সরে দাঁড়ান। এত হাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। না, কোনো লাভ নেই, এ লোক কথা শুনবার নয়। আমি আমার জায়গার দিকে এগোলাম। ঠিক তখনই পিছন থেকে একটা রুক্ষ গলার আওয়াজ পেলাম, এই যে আমায় বলছেন কথাগুলো। আমি মুখ ফিরিয়ে লোকটার দিকে বিস্ময়ে চেয়ে রইলাম। কথাগুলো আমি কাকে বলেছি? এ তো একটা উন্মত্ত মাতাল। গলায় মোটা সোনার চেন চকচক করছে, হাতে সোনালি ব্রেসলেট। কি জানে পকেটে রিভলভার আছে কিনা। এই ধরনের লোককে বিশ্বাস নেই। কি হলো, চুপ করে রইলেন যে? লোকটা যেন আবার হুঙ্কার দিয়ে উঠল। না মানে আপনার ভালোর জন্যই বলছিলাম, আধো আধো গলায় বললাম আমি। আমার কথা শুনে লোকটা মুচকি হেসে বলল, আমায় নিয়ে বেশি ভাববেন না, মুশকিলে পড়ে যাবেন, বুঝলেন? লোকটার হুমকি খেয়ে আমি রীতিমতো স্তম্ভিত। কোথায় যাবেন? গুপ্তিপুর স্টেশনে আসছে। লোকটা কি করে জানলো আমি কোথায় নামবো? যাই হোক, তারপর ওই অবস্থায় গা থেকে একটা একটা করে গয়না খুলতে লাগলো লোকটা। মানে চেন, ব্রেসলেট, আংটি, এইসব আর কি। আর একটু হলেই লোকটা নিঘাত চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যাবে। মদ্যপ অবস্থায় আছে, একেবারে হুঁশ নেই, বুঝতেই পারছি। আমি তাও আটকালাম। কি করছেন কি মশাই? থামুন থামুন, পড়ে যাবেন যে। কে শোনে কার কথা? লোকটা সব খোলা হয়ে গেলে রড থেকে হাতটা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, রাখুন। অমনি বিশাল একটা দমকা হাওয়া নিমেষে লোকটা চোখের সামনে ট্রেন থেকে ছিটকে পড়লো। আমার মাথার পিছনের শিরা উপশিরায় শীতল প্রবাহ বয়ে গেল। একেবারে ঘাবড়ে গেছি আমি। তারপর তড়িঘড়ি অ্যালার্ম চেনটার কাছে গিয়ে সজোরে সেটা টানলাম। গাড়িও কষে থামলো সঙ্গে সঙ্গে। নেমে দেখতে যাব লোকটা আদৌ বেঁচে আছে কিনা। সঙ্গে সঙ্গে দূরপাল্লার একটা ট্রেন ঠিক পাশের লাইন দিয়ে হনহন করে বেরিয়ে গেল। আমি নামতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। ব্যাস, লোকটার বেঁচে থাকার আর কোনো আশা রইল না। এবার মনে ঘুরপাক খেতে লাগলো, রেল পুলিশ এলে যত কৈফিয়ত তো আমায় দিতে হবে। বন্ধুকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে শেষে আমিও বিপদে পড়ে যাব। দরজা দিয়ে দেখলাম সামনেই গুপ্তিপুর স্টেশন দেখা যাচ্ছে। যেমন ভাবি হোক, আমায় সেখান থেকে বেরোতেই হবে। স্তব্ধ ট্রেন থেকে রেল লাইনে ঝাঁপ দিলাম। অনুভব করলাম বৃষ্টিটা ধরে গেছে, কিন্তু হাওয়ার দাপট কমেনি। রেল লাইন ধরে ছুট দেব ঠিক করেছি। এমন সময় দেখতে পেলাম ট্রেনের দরজার কোণের চিলতে অংশে লোকটার ব্রেসলেটটা ঝুলছে। কি মনে হলো ওটা পকেটে নিয়ে স্টেশনের দিকে দ্রুত পায়ে এগিয়ে চললাম। আরো মিনিট 2 হাঁটলে প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ি।
এমন সময় পিছনে কোলাহলের শব্দ। মুখ ফিরিয়ে দেখলাম কতগুলো পুলিশের লোক। ওদের খাকি উঠতি দেখলেই বোঝা যায়। টর্চের আলো ফেলতে ফেলতে আমার দিকে ছুটে আসছে। এই কামরাটা ভালো করে চেক করো, ভালো করে চেক করো। আমি আর কোনো দিকে না তাকিয়ে রেল লাইনের উপর দিয়ে খুব জোর ছুটলাম। তারপর প্ল্যাটফর্মের সিঁড়ির কাছে আসতেই আর একটা মালগাড়ি হন হন করে বেরিয়ে গেল। ওহ, জোর বাঁচা বেঁচেছি। স্টেশনের ঘড়িতে দেখলাম এখনো রাত 1:40। স্টেশন চত্বর নির্জন। আকাশে এখনো ঘন কালো মেঘ মাঝে মাঝে গর্জন করে চলেছে, মানে আবার একচোট হওয়ার সম্ভাবনা আছে। প্ল্যাটফর্মে রেলিং বরাবর হাঁটতে শুরু করলাম। ভাবলাম কি কুক্ষণে যে এখন বাড়ির থেকে বেরোলাম। এত দুর্যোগ হবে জানলে আব্দুলকে ফোন করে বলে দিতাম আসতে পারবো না, কিন্তু ওর এখন আমায় দরকার। শুনেছি রিসেন্টলি ওর চাকরিটাও চলে গেছে, তার উপর এরম বিপদ। বন্ধু হয়ে বন্ধুর বিপদে না থাকলে কিসের বন্ধু। স্টেশন ছেড়ে রাস্তায় নামতেই বৃষ্টিটা আবার শুরু হলো, এবার বেশ জোরে। রাস্তার খানাখন্দে 1 হাঁটু করে জল জমেছে। গুপ্তিপুর কিছুদিন আগে একবার এসেছিলাম, ওই যখন আব্দুল নতুন বাড়িটা করলো তখন। আর সব কিছু ঠিক থাকলেও জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা। রাস্তার বাতিগুলো বৃষ্টিতে ঠিক মতো জ্বলছে না। ভাগ্যিস আব্দুলের বাড়িটা স্টেশন লাগোয়া, না হলে বড় মুশকিলে পড়তাম। 5-7 পা এগোতেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। রাস্তার ওপাশে একটা ক্লাব ঘরে এখনো আলো জ্বলছে। ঝাপসা আলোয় কিছু লোককে দেখতে পেলাম, তবে বুঝতে পারলাম না ওরা ঠিক কি করছে। এত রাতে কি কোনো ক্লাব ঘর খোলা থাকতে পারে? যাই হোক, আব্দুলের বাড়ির গেটে পৌঁছে 2-4 বার কড়া নাড়তে আব্দুল দরজা খুলল। অমলান এসছিস? আয় ভাই আয়। এত রাতে তোর আসতে খুব অসুবিধে হয়েছে না? না না, পারলে আমার একটা তোয়ালে বা গামছা দি। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। তারপর ঘরে পৌঁছেও বলল, তুই এসে বড় উপকার করেছিস ভাই। এখানে বাড়ি করার পর সেরকম ভাবে কারোর সাথে ভাব জমে ওঠেনি। ইনফ্যাক্ট এখানকার রাস্তাঘাটও আমি ঠিক মতো চিনি না। ওদিকে রেশমির মা বাবাও থাকে সেই খোয়াইগঞ্জ, সেখান থেকে কি আসা সম্ভব? রেশমি এখন আছে কেমন? ভালো নেই ভাই, কিডনির সমস্যা। ডাক্তার বলেছে এই ওষুধে কাজ না হলে যে কোনো সময় হসপিটালে অ্যাডমিট করতে হবে। আব্দুল বলে চলল, এখান থেকে অফিস কাছে হবে বলে বাড়িটা কিনেছিলাম। রেশমিও বেশ ছিল। মাসখানেক আগে হঠাৎ করে চাকরিটাই চলে গেল, আর এখন রেশমিরও এই অবস্থা। হাতে টাকা করি একেবারে শেষ হতে চলেছে। এদিকে ও সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত আমি যে নতুন ব্যবসা বা অন্য কিছু করব তার উপায় নেই। আমি ওর হাতে কিছু টাকা দিলাম, বললাম এটা রাখ। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, এখন যা, রেশমির কাছে গিয়ে বস, ওর তোকে দরকার হতে পারে। আব্দুল চলে গেলে সারাদিনের ধকল আর ঠান্ডা হাওয়ায় কেদারায় মাথা ঠেকাতেই চোখ জুড়িয়ে এসেছিল। হঠাৎ লোডশেডিং হলো। ঘরের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কেদারা ছেড়ে উঠে আব্দুলকে ডাকতে যাব, এমন সময় প্রচন্ড দাপাদাপি আর চিৎকারের শব্দ কানে এলো। প্রথমে ভাবলাম ঘরের ভিতর থেকে বুঝি শব্দটা আসছে, কিন্তু না, শব্দটা আসছে দরজার ঠিক বাইরে থেকে। হাতড়ে হাতড়ে দরজার হাতল দুটো ধরে দরজাটা খুললাম।